আচ্ছা আমরা শুরু করে দেই না? জি স্যার। ঠিক আছে। আজকে ক্লাস শেষে কিছু বিষয় আলোচনা করব, একটু সবাই অ্যাটেন্ডেড থেকো। আচ্ছা প্রথমে আসো, আমরা এতদিন পর্যন্ত মোটামুটি ডিসি সার্কিট বা ডিরেক্ট কারেন্ট যে পোর্শনটা ছিল সেই পোর্শনের ডিটেইলসে পড়ে ধরেছি। তো আজকে থেকে আমরা পড়া শুরু করব হচ্ছে এসি সার্কিট বা অল্টারনেটিং কারেন্ট। তো এই ডিসি এবং এসি এর বেসিক জিনিসগুলো সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে তোমাদের? তো ডিসি স্যার একমুখী আর এসি হচ্ছে দিকটা পরিবর্তন করে। আচ্ছা আমাদের বাসা বাড়িতে যে লাইট, ফ্যান, এগুলো কি ডিসি না এসি স্যার, এসি। এসি স্যার। আচ্ছা এগুলো হচ্ছে এসি। তাহলে আমাদের যে সুইচ বোর্ড AC সেটা কি ডিসি না এসি? এসি স্যার। এসি। মোবাইলের যে চার্জার ডিসি। চার্জার স্যার ডিসি। আচ্ছা তাহলে এখানে এসি থেকে ডিসি কিভাবে হচ্ছে? কারণ মাল্টিপ্লায়ার তো এসি। রেকটিফায়ার। রেকটিফায়ার, বাহ ভেরি গুড, তোমরা তো অনেক কিছু জানো। রেকটিফায়ার ইউজ করে আমরা এসি থেকে ডিসি তে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা আর ডিসি থেকে এসি তে কনভার্ট করার পদ্ধতিকে কি বলে? ইনভার্টার। মানে ইনভার্টার দিয়ে করে রেকটিফিকেশন না? রেকটিফিকেশন হচ্ছে ডিসি থেকে এসি, রেকটিফাই মানে হচ্ছে একমুখী করা। ডিসি থেকে এসি করাকে বলা হচ্ছে রেকটিফিকেশন, আর এসি থেকে ডিসি করার পদ্ধতি এটা হচ্ছে ইনভার্টার। এটা সম্পর্কে ধারণা পাইছো কোথায় তোমরা? সঞ্চয় স্যারের কাছে। সঞ্চয় স্যার হালকা পাতলা বলছে, স্যার এগুলো পড়াচ্ছে মানে হালকা বলছে আর কি। হালকা বলছে। সঞ্চয় স্যার কতটুকু পড়াইলো? ডিসি জেনারেটর পড়াচ্ছে, টাইপস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর কয় প্রকার বলো তো? এমনিতে দুই প্রকার, তারপরে আবার ওর ভিতরে ক্লাসিফিকেশন আছে। দুই প্রকার কি কি? সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আর হলো সেলফ এক্সাইটেড জেনারেটর। গত ক্লাস কি এগুলো পড়াইছে? লাস্ট ক্লাস এগুলো গরম গরম তো সব মনে আছে নাকি? আচ্ছা দেখি তোমার এরকম মনে আছে, তোমাদেরকে একটা প্রশ্ন করি। এই যে যেটা বললা না যে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, যেটা বুঝছো? আচ্ছা সেপারেটলি এক্সাইটেড যেটা, এখানে শান্ট ফিল্ড বা ফিল্ড যেটা থাকে এটা কি বাহির থেকে সাপ্লাই করা হয় নাকি এর ভিতরে থাকে? বাহির থেকে সাপ্লাই করা হয়। বাহির থেকে সাপ্লাই করা। আচ্ছা মনে করো আমি যদি এই ফিল্ড কারেন্ট চেঞ্জ করতে যাই, ফিল্ড কারেন্ট যদি চেঞ্জ করতে যাই মানে আমি যদি ফিল্ডের রেজিস্ট্যান্স যদি ভ্যারি করি, তাহলে আমার জেনারেটর কি পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় জেনারেটরে? হওয়ার তো কথা, যেহেতু বাইরে থেকে আমি দিচ্ছি। আচ্ছা না স্যার হয় না ম্যাম। ওটা তো সেলফের ক্ষেত্রে হয়। সেলফের ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্স মানে ভিতরে উৎপন্ন হয়, সেক্ষেত্রে ওই রেজিস্ট্যান্স যদি চেঞ্জ করি তাহলে মান চেঞ্জ হওয়ার কথা। কেন? তুমি যদি ফিল্ডের কারেন্ট চেঞ্জ করো তাহলে ফিল্ডের ফ্লাক্স চেঞ্জ হবে না? জি স্যার। ফিল্ডের ফ্লাক্স চেঞ্জ হইলে জেনারেটেড বা ইনডিউসড ভোল্টেজ চেঞ্জ হবে না? জি স্যার, সেটা ওই যে সেলফের ক্ষেত্রে তাহলে হলো না স্যার। তাহলে সেপারেটলি ক্ষেত্রে কেন হবে না? কারণ সেপারেটলি তো তুমি ও আচ্ছা হ্যাঁ, ফিল্ড কারেন্টের মাধ্যমে তুমি ফিল্ড সেটআপ করতেছো ওখানে। আচ্ছা মোটর এবং জেনারেটরের বেসিক প্রিন্সিপালটা বলো তো, মানে পার্থক্যটা কোথায়? মোটর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট সোর্স থেকে আমরা মেকানিক্যাল সোর্স পাই, আর জেনারেটর হচ্ছে মেকানিক্যাল সোর্স থেকে কারেন্ট সোর্স পাই। মনে করে একটা মোটর তার কনস্ট্রাকশন এবং জেনারেটর কনস্ট্রাকশন কি সেম? স্যার জি স্যার, সেম কিন্তু রিভার্স কাজ করে আর কি স্যার। রিভার্স? আচ্ছা রিভার্স কাজ করে বলতে মানে একটা থেকে রোটেশন পাবে, একটা থেকে ভোল্টেজ পাবে, এই তো? জি স্যার। আচ্ছা মনে করো তোমাকে আমি একটা মোটর দিলাম, আমি বললাম যে এই মোটরটাকে তুমি কোনোভাবে জেনারেটরের মতো কাজ করাইতে গেলে কি পার্থক্য হবে বলো তো এই জায়গার মধ্যে? আমরা যে দিক দিয়ে স্যার ওই মেকানিক্যাল ওয়ার্কটা পাবো, রোটেশন পাবো, ওইটা আমরা এই অন্য কোনো যান্ত্রিক উপায়ে এটা ঘোরাবো আর কি। না হয় না। মানে মনে করো যে আমি মোটর দিলাম, তো মোটরটা আগে যেভাবে ঘুরতো জেনারেটর দেওয়ার পরেও কি সে একইভাবে ঘুরবে? না স্যার, তখন
বুঝি নাই স্যার, আরেকবার বলেন কোশ্চেনটা। মনে করো একটা মোটর তোমাকে আমি দিলাম, বললাম যে এই মোটরটা ভোল্টেজ দিলে সে ঘুরবে। তো এখন তুমি এখানে এটাকে ঘোরাও, ঘোরালে তো একটা ভোল্টেজ উৎপাদন হওয়ার কথা না? জি স্যার। কিন্তু এই একই জিনিসকে যখন তুমি মোটর বা জেনারেটরে কনভার্ট করতে যাবে, তাহলে পার্থক্যটা কোথায় হবে? কনস্ট্রাকশন তো সেম, প্রিন্সিপালও সেম, মানে বেসিক পার্থক্যটা কোথায় হবে? বেসিক পার্থক্য স্যার, আমরা ওটাতে স্যার কারেন্ট দিয়ে মোটরটাকে ঘোরাচ্ছি, আর এখানে আমাদের নিজের মেকানিক্যাল এনার্জি দিয়ে মোটরটাকে ঘোরাইতে হবে। সবই ঠিক আছে, বেসিক প্রিন্সিপালের কথা সবই ঠিক আছে। এখানে পার্থক্য হবে আগে মোটরটা যেদিকে ঘুরতো, আচ্ছা, জেনারেটর হিসেবে কাজ করলে ঠিক অপোজিট দিকে ঘুরবে, জি স্যার। তাই কি না? জি স্যার, জি স্যার। আপনার রিঅ্যাকশন পড়াইছে? এই কথা বলে কে ভাই? একটু অফ করো। অফিসে খালি একটা এই কার ভাষায় কথা? জয় মিউট কর। আচ্ছা, ইয়া পড়ান, আর জাস্ট রিঅ্যাকশন পড়া হয় নাই? ক্লাসিফিকেশনের পরে কিছু ম্যাথ পড়ানো হয়েছে, এই দিয়ে ওই যে না স্যার, ওটা পড়া হয় না এখনো। ফিল্ড রেগুলার ম্যাথ পড়ানো হয়েছে। আর বই পড়াচ্ছে বিএল থেকে? স্যার থেরেজা, থেরেজা। চ্যাপ্টার পড়াচ্ছে না তোমাদেরকে? ক্যাপম্যান থেকে এখনো কিছু মানে শুরু করে নাই, খালি খালি থেরেজা থেকেই পড়তে বলছে আর কি। থেরেজা থেকেই পিডিএফ গুলো করা। বলে দিয়েছিলাম থেরেজা থেকে না পড়াইতে। আচ্ছা ঠিক আছে, দেখ বাদ দাও, স্যার যেটা ভালো করবে সেভাবে পড়াবে। তোমরা বুঝতেছো তো না? তাহলেই হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের পড়া শুরু করে দেই। আজকে আমরা পড়ব হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। কিছু প্রথমে পরিচয় দিয়ে দেই। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এখানে কিছু কথা বলা হয়েছে যে যেটা তোমরা একটু আগে বললা যে ডিসি কারেন্ট যেটা, সেটা হচ্ছে সবসময় একমুখী, অর্থাৎ হয় সেটা পজিটিভ দিকে থাকবে, না হয় সেটা নেগেটিভ দিকে থাকবে। কিরকম? মনে করো আমি যদি বলি একটা ডিসি আঁকো, ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট আঁকো, তাহলে হয় সেটা এইভাবে থাকবে, তাহলে পজিটিভ ভি এখানে, অথবা সেটা এদিকে থাকবে, নেগেটিভ ভি এখানে। কিন্তু এসি যদি হয়, তাহলে সে একই সাথে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে। সেটা হইতে পারে সাইনোসয়েডাল, হইতে পারে সেটা হইতে পারে স্কোয়ার ওয়েভ, সেটা হইতে পারে ট্রায়াঙ্গুলার ওয়েভ, অথবা সেটা হইতে পারে সটুথ। সটুথ চিনো তো? এটা এই যে সটুথ। ট্রায়াঙ্গুলার ওয়েবটা দেখে নামটা জানি না। না না, এটা ট্রায়াঙ্গুলার না, এটা সটুথ। দেখো ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজ হবে, দেখো এই যে ত্রিভুজ, এই যে এরকম ত্রিভুজ। আর সটুথের ক্ষেত্রে হচ্ছে এক পাশ খাড়া থাকবে, আর এক পাশ হচ্ছে পারপেন্ডিকুলার হবে। সমকোণী ত্রিভুজ কিন্তু খাড়া। আর এখানে হ্যাঁ, এখানে একটা হচ্ছে হ্যাঁ সমকোণী ত্রিভুজ হবে, মানে দাঁতের মতো, দাঁত দাঁত যেরকম না, করাতের দাঁত দেখছো না? হ্যাঁ, সটুথ মানে করাতের দাঁত। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এসি কারেন্ট যেটা, সেটা বেসিক যে ডিসির সাথে পার্থক্য সেখানে হচ্ছে তুমি উভয় দিকে, পজিটিভ দিকেও যেরকম তার একটা অ্যামপ্লিটিউড পাবা, ভ্যালু পাবা, একই রকম নেগেটিভ দিকেও তুমি তার একটা ভ্যালু পাবা। শুধু তাই না, আর একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে এখানে যে এখানে তুমি ফ্রিকোয়েন্সি পাবা। ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি বলে হচ্ছে পার সেকেন্ডে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট যতগুলো করে। পার সেকেন্ড বলতে মনে করো আমি কনসিডার করতেছি এখানে 1 সেকেন্ড টাইম, এটা যদি 1 সেকেন্ড হয়, তাহলে এখানে পুরো একটা স্টার্টিং টু এন্ডিং, খেয়াল করো তার ইনিশিয়াল যে ভ্যালু ছিল সেটা পুরো স্টার্টিং টু এন্ডিং, এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ সাইকেল। ঠিক আছে? এখন 1 সেকেন্ডের মধ্যে এরকম যতগুলো পূর্ণ সাইকেল থাকবে তাকে বলা হয় হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আমার কথা বুঝতেছো? কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডিসির ক্ষেত্রে কি এরকম সম্ভব যে পূর্ণ একটা সাইকেলের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে পূর্ণ সাইকেল কমপ্লিট হওয়া? না স্যার। না, কারণ এটা একটা কন্টিনিউয়াস। এটা কোনো তুমি এখানে বলতে পারবে না যে এটা থেকে এতটুকু তার ইয়া হইছে, যার কারণে আমি বলতে পারি যে ডিসির ক্ষেত্রে তুমি কোনো ফ্রিকোয়েন্সি পাবা না। কথা বুঝছো? ডিসির ক্ষেত্রে তুমি কোনো ফ্রিকোয়েন্সি পাবা না, বরং এসির ক্ষেত্রে তুমি ফ্রিকোয়েন্সি পাবা। এটা হচ্ছে বেসিক পার্থক্য। দুইটা পার্থক্য বললাম, একটা হচ্ছে ডিসির ক্ষেত্রে তুমি হয় শুধুমাত্র পজিটিভ ভ্যালু পাবা, মানে পজিটিভ অ্যামপ্লিটিউড পাবা,
অথবা নেগেটিভ অ্যামপ্লিটিউড পাবা। এসির ক্ষেত্রে তুমি একই সময়ে তো না, একই ওয়েভের জন্য তুমি ভিন্ন দিকে অ্যামপ্লিটিউড পাবা। নাম্বার 2 যেটা বললাম সেটা হচ্ছে এসির ক্ষেত্রে তুমি ফ্রিকোয়েন্সি পাবা, কিন্তু ডিসির ক্ষেত্রে তুমি কোনো ফ্রিকোয়েন্সি পাবা না, ফ্রিকোয়েন্সি হবে 0। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেমন মনে করো এটা হচ্ছে চিহ্ন না, এটা কিসের সিম্বল বলো তো, দেখো তো। ক্যাপাসিটি ক্যাপাসিটর। আচ্ছা, ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মধ্যে কি ডিসি কারেন্ট যেতে পারে? না স্যার। কেন যেতে পারে না? কেন? যেহেতু এইটা স্যার এখানে গেলে বাধা পায় নাকি ওপেন, আর এসি আসলে এসি এরকম ভাবে চলে যায়, এটা কি এরকম? না স্যার এরকম না, বাট পাওয়াটা যায় না মনে নেই। না, ব্যাখ্যাটা সুন্দর না যে এসি হলে যে ফাঁকার মধ্যে দিয়ে চলে যাচ্ছে এসি। না স্যার, ব্যাখ্যাটা এরকম না, তবে আচ্ছা, আমি তোমাদেরকে একটা ব্যাখ্যা দিচ্ছি, দেখো একটু হোল্ড করো। এখানে আমি একটু আঁকি, বুঝতে পারবে। যেমন মনে করো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মনে করো পজিটিভ পাথ, এটা হচ্ছে নেগেটিভ পাথ, ক্লিয়ার? আমার কথা বুঝতেছো? জি স্যার, এটা জি স্যার। পজিটিভ। আচ্ছা, স্যার। ইনিশিয়ালি ক্যাপাসিটর দেখতে কি রকম হয়? ক্যাপাসিটর দেখতে হয় এরকম। তাই না? এটা একটা পাথ, এটা একটা পাথ। জি স্যার। এখন মনে করো, ভালো করে দেখো, তুমি যখন এই জায়গার মধ্যে ডিসি সাপ্লাই দিলা, কথার কথা বলতেছি, ভালো করে বুঝে নিও। তুমি যখন ডিসি সাপ্লাই দিলা, ইলেকট্রন কোন দিকে ফ্লো করবে? মাইনাস থেকে ফ্লো করবে। পজিটিভ টু মাইনাস নেগেটিভ। থেকে। এই এখান থেকে ইলেকট্রন Right ফ্লো side করবে, এ। ইলেকট্রনের দিক Right থেকে side ফ্লো এ। করবে, জি স্যার, জি স্যার। নিচের দিকে ফ্লো করবে। আচ্ছা, তোমরা বলো তো পজিটিভ চার্জ কি ফ্লো করবে? না স্যার, পজিটিভ স্যার কোশ্চেন। সবসময় কে ফ্লো করে? ইলেকট্রন। নেগেটিভ ইলেকট্রন ইলেকট্রন স্যার। ইলেকট্রন ফ্লো করে। আচ্ছা, ইনিশিয়ালি যখন এই পাথ গুলো ছিল, ক্যাপাসিটরের দুইটা পাথ, এই পাথের মধ্যে অসংখ্য পরিমাণ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ছিল না? জি স্যার। জি স্যার। শুরুতে তো তারা দুজনে ছিল আধান নিরপেক্ষ, মানে যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো করে বুঝে নিও কিন্তু, যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ। আচ্ছা, এখানেও একই রকম, যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ। এখন মনে করো তোমার এদিক থেকে নেগেটিভ চার্জ আসা শুরু করলো, ক্লিয়ার? জি স্যার। নেগেটিভ চার্জ আসতেছে আসতেছে আসতেছে। এখন নেগেটিভ চার্জ গুলো যখন এখানে আসে, এই জায়গার মধ্যে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে না? জি স্যার। আচ্ছা, নেগেটিভ চার্জ, আচ্ছা ভালো করে বুঝো, নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, পজিটিভ চার্জ কি এখান থেকে বের হয়ে যাবে? না স্যার, থাকবে বাট থাকবে, বাট নেগেটিভ চার্জের আধিক্য বেড়ে যাবে। তাহলে এটা আমি বলতে পারি একটা সময় নেগেটিভলি চার্জ হয়ে যাবে। জি স্যার। এই দেখো নেগেটিভ, হ্যাঁ বলো, একজন বলতেছিলে কিছু একটা, শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। তো এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। এখন বলো এই পোরশনটা যদি নেগেটিভলি চার্জড হয়, এই নেগেটিভ চার্জ এখানকার নেগেটিভ চার্জকে রিপেল করবে না? জি স্যার। তো রিপেল করলে এদিক থেকে নেগেটিভ চার্জের শিফট হয়ে যাবে। তো এদিক থেকে যদি নেগেটিভ চার্জ কমে যায়, তাহলে এটা তখন কিসের মতো বিহেভিয়ার করবে? প্লাস প্লাস পজিটিভ চার্জ। পজিটিভ। কথাটা বুঝিও। আচ্ছা, একটা পর্যায়ে যখন এখান থেকে 5 ভোল্ট তুমি সাপ্লাই দিছো, যেহেতু এই মাথাটা যদি আমি এ পয়েন্ট ধরি, এটা যদি বি পয়েন্ট ধরি, তাহলে দেখা যাবে এটাও এ এটাও বি, তাহলে আমি বলতে পারি এই ভোল্টেজটা এই ক্যাপাসিটরের সাথে প্যারালালি কানেক্টেড। জি স্যার। একটা পর্যায়ে যখন এখানকার 5 ভোল্ট এটার অ্যাক্রসে যখন 5 ভোল্ট জমা হবে, কিভাবে জমা হবে?
এদিকে নেগেটিভ চার্জ আর এদিকে পজিটিভ চার্জ, তাহলে এই দুটো মাঝখানে ভোল্টেজ হবে 5 ভোল্ট। তখন দেখা যাবে এটার মধ্য দিয়ে কি আর কোনো কারেন্ট ফ্লো করবে? না স্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রথমে এখানে তো ফ্লো করবেই না, ইনিশিয়ালি এখানে কিছু কারেন্ট ফ্লো করবে, তাই না? শুরুর দিকে জি স্যার। কিভাবে ফ্লো করলো? এই যে একদিক থেকে ইলেকট্রন এখানে আসলো আর একদিক থেকে ইলেকট্রন এখানে আসলো, অর্থাৎ ইনিশিয়ালি কিছু লিকেজ কারেন্ট ফ্লো করবে, একেবারে কম, অর্থাৎ খুবই অল্প পরিমাণ সময়ের মধ্যে যখন এই 5 ভোল্টের সমপরিমাণ ভোল্টেজ এখানে কিভাবে জমা হয়ে গেল, সাথে সাথে কিন্তু আর সে কোনো কাজ করবে না। তখন দেখা যাচ্ছে আমি ডিসি সাপ্লাই দেওয়ার পরও কি হচ্ছে না, কারেন্ট ফ্লো করতেছে না। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, স্যার আমরা এটা বলতে পারি না ডাইরেক্ট কোনো কন্টাক্ট না থাকায় এমনি কারেন্ট প্রবাহিত হবে না? না না না, ডাইরেক্ট কন্টাক্ট এখানে ফ্যাক্টর না, এখানে ইন্ডাকশন হচ্ছে, তো একটার ইমপ্যাক্ট এখানে আরেকটার উপর ইমপ্যাক্ট করতেছে তো, এবং এই পার্থক্যটা খুবই কম। এখন মনে করো তুমি এখানে এসি সাপ্লাই দিলে, এসি দিলা, তাহলে কি কারেন্ট ফ্লো করবে না? জি স্যার, তখন তো স্যার মাইনাস কিভাবে করবে দেখো, কিছুক্ষণ, হ্যাঁ এই তো, কিছুক্ষণ ইলেকট্রন এদিক থেকে এসে এখানে জমা হবে, আবার এদিক থেকে ইলেকট্রনকে বের করে এখানে এসে পাঠাবে, তাহলে কারেন্ট ফ্লো করবে। আবার কিছুক্ষণ সে যখন ডিরেকশন চেঞ্জ করবে, আবার ইলেকট্রন এখানে জমা হবে, এদিক থেকে ইলেকট্রন এখানে চলে আসবে, তাহলে আবার কারেন্ট ফ্লো করবে। এভাবে বারবার, একবার এদিকে আবার এদিকে, অর্থাৎ এরকম করে ফ্লো করা শুরু করবে। তো যতক্ষণ কন্টিনিউয়াস, আমার মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে যেন ইলেকট্রনের ফ্লো থাকে। ইলেকট্রনের ফ্লো থাকা মানে হচ্ছে কারেন্ট, মাঝখানে যাওয়াটা আমার ফ্যাক্টর না। ইলেকট্রন এক প্রান্ত থেকে বের হয়ে আরেক প্রান্তে আসাটা হচ্ছে ফ্যাক্টর, ক্লোজ হওয়াটা হচ্ছে ফ্যাক্টর। তো দেখা যাচ্ছে পাত থাকার পরেও একদিকে ইলেকট্রন জমা হচ্ছে, এদিক থেকে ইলেকট্রন বের এখানে ঢুকতেছে, আবার এদিকে ইলেকট্রন জমা হচ্ছে, এদিক থেকে ইলেকট্রন বের এদিকে ঢুকছে, আমার একটা কন্টিনিউয়াস কি হচ্ছে, ইলেকট্রনের ফ্লো থাকতেছে, মানে কারেন্ট থাকতেছে। আমার কথা কি বুঝছো? যদিও বা এর মাঝখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কিন্তু ক্যাপাসিটর থাকার পরেও কিন্তু এসি যদি সাপ্লাই দাও তাহলে কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। তোমাদেরকে আমি কখনো জিজ্ঞাসা করি যে ডিসি তে কেন কারেন্ট ফ্লো করবে না, ক্যাপাসিটর থেকে এসি তে ফ্লো করবে, বলতে পারবা তো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা কিছু দুই প্রান্তের মানে বিভব সমান হবে, এটাই তো? না না, সমান না, সমান প্লাস মাইনাস যে স্যার, যে দুইটা যে না, এসি তুমি যখন এসি তে ক্যাপাসিটরের কাজটা কি? এসি তে ক্যাপাসিটর তেমন ভূমিকা পালন করতে, ক্যাপাসিটর আয়নগুলো থাকতেছে। না না না, এসির ক্ষেত্রে দেখো, ক্যাপাসিটরের মূল কাজ হচ্ছে, যেটা একটু আগে ছবি আঁকলাম আমি তোমাদের জন্য, সেখানে দেখা গেছে পাতের মধ্যে চার্জ জমা হয়েছে, তাই না? জি চার্জ স্যার। জমা হয়েছে না? এই চার্জ জমা করাটা হচ্ছে ক্যাপাসিটরের কাজ। চার্জ স্টোর করে সেই স্টোরড এনার্জিটাকে পরবর্তীতে ইউজ করা যায়, ক্যাপাসিটরের কাজ হচ্ছে এটা, চার্জ জমা করা। যেমন মনে করো তোমরা আমি বলি, যেমন মনে করো তোমরা বাসা বাড়িতে যে ফ্যান ব্যবহার করো না, এই ফ্যানকে বলা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। কি বলে? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের একটা বিহেভিয়ার হচ্ছে, সে নিজে নিজে চালু হইতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে চালু করার জন্য একটা ক্যাপাসিটর লাগে, যেটাকে বলা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর। এই জন্য দেখবা বাসাবাড়ির প্রত্যেকটা ফ্যানের সাথে একটা ক্যাপাসিটর থাকে, দেখছো না? এই ক্যাপাসিটরটা কি করে? এই ক্যাপাসিটরটা হচ্ছে যখন যে এসি কারেন্ট ফ্লো করে, তখন এই ক্যাপাসিটর কিছু এনার্জি স্টোর করে রাখে। এই স্টোর এনার্জিটা সে রিলিজ করে ওই মোটরটা যখন ঘুরতে যেতে পারে না বা ঘুরতে পারে না, তখন সে এক্সট্রা কিছু টর্ক এখানে ফ্লো করে বা ফ্লাক্স এখানে দিয়ে কিছু টর্ক ক্রিয়েট করে, যার কারণে ফ্যানটা ঘোরা শুরু হয়। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? তো এই ক্যাপাসিটর, এই জন্য স্যার প্রথমে একবার স্লোলি ভাবে স্টার্ট হয়। না না না, তুমি যদি এই ক্যাপাসিটরটা না দাও, দেখবা জাস্ট ফ্যানটা কাঁপাকাঁপি করবে, ঘুরবে না, বা স্থির থাকবে, ঘুরবে না। কিন্তু ক্যাপাসিটর দেওয়ার সাথে সাথে সে ঘোরা শুরু করবে, অর্থাৎ শুরুতে ঘোরার জন্য যে ইনিশিয়াল টর্ক লাগে, এটা ওই ক্যাপাসিটরটা দেয়। জি স্যার, বুঝতে পারছি। এখন আসো ডিসির ক্ষেত্রে কেন ইউজ করি? একই রকম। হ্যাঁ বলো। স্যার, যে ডিসি কারেন্ট দিলে ক্যাপাসিটর কেন মানে কারেন্ট ফ্লো হয় না স্যার, এটা একবার সংক্ষেপে একটু বলো। একেবারে সংক্ষেপে বললে, ডিসি যখন তুমি এখানে সাপ্লাই দিলা,
তখন সে তার 5 ভোল্ট পরিমাণ এখানে ভোল্টেজ জমা করলো কোথায়? ক্যাপাসিটরের অ্যাক্রসে। ক্লিয়ার? জি কথা স্যার। বুঝতেছো? এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট। এখন সে 5 ভোল্ট তো জমা করছে, কিন্তু রিলিজ করার মতো রাস্তা তো লাগবে। এখানে পজিটিভ, খেয়াল করো, এখানেও পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এবং এখানকার বিভব এখানকার বিভব সমান, এখানকার বিভব এখানকার বিভব সমান। এখন বিভব যখন সমান হয়ে গেল, এখন ভোল্টেজ রিলিজ করার জন্য বা এখান থেকে এনার্জি সাপ্লাই করার জন্য কম ভোল্টেজের জায়গা তো লাগবে, সেটা তো নাই। সেটাই জি তো। স্যার। তুমি যদি এখন এই ক্যাপাসিটরের সাথে প্যারালাল একটা রাস্তা তৈরি করে দাও, রেজিস্টর দিয়ে একটা রাস্তা তৈরি করে দিলা, তখন দেখবা এইটা সরায় ফেললে এই ভোল্টেজটা এই রেজিস্টরের মধ্যে দিয়ে গিয়ে রিলিজ হয়ে যাবে। কথা বুঝছেন? যদি স্যার আমি ডিসি সোর্সটাকে না সরাই তাহলে হবে না? ডিসি সোর্সটাকে যদি তুমি না সরাও তাও হবে, তাও হবে। জি স্যার। অর্থাৎ আগে কানেকশন দেওয়া যাবে না, কানেকশনটা পরে দিতে হবে। কারণ কানেকশন তুমি যদি দাও তাহলে এখানে জমা হবে ঠিকই, এখানেও সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এখানেও জমা হবে, কিন্তু তখন আর রিলিজ করতে পারবে না। তুমি এটা দেওয়ার আগে যদি এর সাথে যদি কানেক্ট করে দাও, তাহলে এখানে জমা হবে, এরপরে খুলে লাগা দাও, এরপর এক পাশ দিয়ে রিলিজ হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই দেখা যাবে এর পাস হয়ে যাবে। এই জন্য এটাকে খুলে ফেলতে হবে, আদারওয়াইজ তুমি এখানে এটাকে ফাঁকা করবে না। জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের পড়ার বিষয় ছিল না, এটা জাস্ট আলোচনার জন্য আলোচনা। আচ্ছা ঠিক আছে, এখন আসো সাইনোসয়েডাল এসি ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক। একটা ছবি দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে এসি ভোল্টেজের ওয়েভ ফর্ম। আমরা এখান থেকে কিছু জিনিস শিখবো। কি কি শিখবো? যেমন ছোট হাতের ই, এই ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। কি প্রকাশ করে? বানানটা দেখেন স্যার একটু। ইনস্ট্যান্টেনিয়াস। বানানটা দেখো, এই যে ইনস্ট্যান্ট। বানান দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ক্লিয়ার? যদি ওটা ভোল্টেজের ওয়েভ শেপ হয় তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, যদি এটা কারেন্টের ওয়েভ শেপ হয় তাহলে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ক্লিয়ার? আই দ্বারা প্রকাশ করতো স্যার, ই দ্বারা কেন করলো? ই দিয়ে হচ্ছে ভোল্টেজ, যে ভোল্টেজকে ই দিয়ে প্রকাশ করা হয়, কারেন্টকে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো? আচ্ছা স্যার। আচ্ছা, তো ছোট হাতের ই হইতে হবে, কিন্তু ছোট হাতের ই, তো ছোট হাতের ই1 দিয়ে, ছোট হাতের ই1 দিয়ে প্রকাশ করা হচ্ছে টি1 টাইমের ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ছোট হাতের ই1 দিয়ে প্রকাশ করা হচ্ছে টি1 টাইমের ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, নাম্বার 1। নাম্বার 2, টি1, বড় হাতের টি1 দিয়ে প্রকাশ করা হচ্ছে টাইম পিরিয়ড। পিরিয়ড কি? পিরিয়ড বলা হয় একটা পর্যায়কে। পর্যায় কি? একটা পিরিয়ড বলা হয় ওই পরিমাণ সময়কে, যে পরিমাণ সময়ের মধ্যে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট হয়, বা একটা সাইকেল কমপ্লিট হয়, তাকে বলা হচ্ছে পিরিয়ড। যেমন এখানে দেখো, এখানে দেখাচ্ছে যে এতটুকু জায়গা, এই যে এই চেহারাটা এখান থেকে শুরু হয়ে আবার একই রকম চেহারা আসতে সময় লাগছে এতটুকু, মানে টি1। এই জন্য বলা হচ্ছে টি1 টাইম হচ্ছে তার পিরিয়ড। অথবা এই যে এটার পিক, এটার পিক থেকে আবার পরবর্তী পিকে যেতে যে পরিমাণ সময় লাগে, এটা হচ্ছে তার পিরিয়ড। অথবা এটার এই যে স্টার্টিং, এই যে স্টার্টিং থেকে শুরু করে পরবর্তী স্টার্টিং, এতটুকুকে বলতেছে পিরিয়ড। কথা একই, মানে সেম সিচুয়েশন আর কি। সেম সিচুয়েশন। এটা যেহেতু একটা পর্যায়, এটা যেহেতু একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম। পিরিয়ডিক ওয়েভ ফর্ম মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট পিরিয়ড সে বজায় রাখবে। তার মানে তুমি এখান থেকে হিসেব করে এই পর্যন্ত যে পিরিয়ড পাবা, এই পিক থেকে পিক একই রকম পিরিয়ড পাবা, মাঝখান থেকে এই কোণা থেকে চিন্তা করে এই কোণা পর্যন্ত একই রকম পিরিয়ড পাবা, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত একই রকম পিরিয়ড পাবা, অর্থাৎ পিরিয়ড সবসময় সেম পাবে। এটাকে বলা হচ্ছে একটা পিরিয়ডিক সাইকেল বা পিরিয়ডিক ওয়েভ ফর্ম। কথা বুঝছেন? জি স্যার। তাহলে পিরিয়ড প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে। আচ্ছা, এরপরে আসেন ম্যাক্সিমাম যে ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে প্রকাশ করা হয় বড় হাতের ই দিয়ে, ইএম, মানে ম্যাক্সিমাম বা ম্যাগনিটিউড। ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে ইএম। ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে কি? ইএম। বড় হাতের ইএম। ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস আর বড় হাতের ই দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু অথবা আরএমএস ভ্যালু অথবা এভারেজ ভ্যালু, যেটাই তুমি বলো। জি স্যার। ইআরএমএস। হ্যাঁ, আরএমএস ও বলতে পারো। আচ্ছা, এরপরে আসো যদি বলে পিক টু পিক।
আচ্ছা যদি বলে পিক ভ্যালু, পিক ভ্যালু মানে হচ্ছে জিরো রেফারেন্স থেকে ম্যাক্সিমাম যে ভ্যালু এটাকে বলা হচ্ছে পিক ভ্যালু। ওইটা আর ইএম স্যার এক না? একই কথা, একই কথা, ঠিক আছে। আচ্ছা এটা গেল পিক ভ্যালু। পিক ভ্যালু কি ম্যাক্সিমাম জিরো পজিশন থেকে যে কোনো একদিকে না পজিটিভ দিকে হিসাব করবা, পিক ভ্যালুটাকে বলা হচ্ছে পিক ভ্যালু। আর পিক টু পিক, এই যে ই পিক টু পিক মানে হচ্ছে যে কোনো একটা পিক থেকে উপরের পিক থেকে শুরু করে নিচের পিক পর্যন্ত যে ডিসটেন্স এটাকে বলা হচ্ছে পিক টু পিক। মানে পজিটিভ টু নেগেটিভ। এক্স্যাক্টলি, পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম দেখো, আমি পরের ছবিটাতে যাই তাহলে বুঝতে পারবো কি কি শিখছি। আমরা ওয়েভ ফর্ম শিখলাম, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু শিখলাম, পিক ভ্যালু শিখলাম বা পিক অ্যাম্পলিটিউড একই কথা, পিক টু পিক ভ্যালু শিখলাম, ঠিক আছে। পিরিয়ডিক ওয়েভ ফর্ম শিখলাম। জি স্যার। আচ্ছা পিরিয়ড শিখলাম, ঠিক আছে। জি স্যার। সাইকেল শিখলাম। ওয়েব ফর্ম বলতে বুঝে নাই। ওয়েভ ফর্ম হচ্ছে এটাকে বলা হচ্ছে ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম বলতে এটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটাকে এভাবে বলা যায় তরঙ্গ কাঠামো। হ্যাঁ তরঙ্গ কাঠামো বলতে পারো তুমি। আচ্ছা সাইকেল তো বুঝছি, সাইকেল হচ্ছে তার মানে একটা অবস্থা থেকে শুরু করে পরবর্তী একটা অবস্থা আসতে যতটুকু, এটাকে বলা হচ্ছে একটা সাইকেল। সমদশে ফিরে আসতে যেটুকু সম অবস্থানে ফিরে আসতে। আর ফ্রিকোয়েন্সি কাকে বলে? এক সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল হয় তাকে বলা হয় তার ফ্রিকোয়েন্সি। স্যার এখানে কি পিক অ্যামপ্লিটিউড আর পিক ভ্যালু সেম? সেম স্যার পিক টু পিক এর একটু আলাদা। পিক টু পিক হচ্ছে এই যে এক মাথা থেকে শুরু করে আরেক মাথা, পজিটিভ থেকে শুরু করে নেগেটিভ পর্যন্ত এটাকে বলা হচ্ছে পিক টু পিক। এই যে ই পি টু পি এই যে এভাবে লেখা হয় এটাকে, তার মানে বোঝা যাবে যে ভোল্টেজ পিক টু পিক কত, ঠিক আছে। আচ্ছা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটা ওয়েভ ফর্ম দেখি। যেমন এখানে দেখো আমি পর্যায় ধরতেছি T1, এখানে সাইকেল কয়টা? একটা। দেখো এই যে একই রকম শুরু করছে, দেখছো একই রকম, এটাও একই রকম, দেখো এই যে একটা সাইকেল, এখানে একই রকম, জিরো থেকে চিন্তা করো তাও একটা সাইকেল। এখন এখানে আসো, যেমন এখানে কি এক সেকেন্ডের মধ্যে এখানে কয়টা সাইকেল? একটা সাইকেল। একটা। তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে? 1 হার্টজ। তাহলে এফ এর সাথে টি এর রিলেশন হচ্ছে এফ মানে ফ্রিকোয়েন্সি, আমি একটু লিখে দেই, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। F is equal to 1/t। হ্যাঁ এফ ইকুয়ালস টু 1/t। তাহলে টি এর মান এখানে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 1 হার্টজ। 1 হার্টজ। 1 হার্টজ। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো 1 আড়াই সেকেন্ড স্যার 2.5 2.5 এখানে আছে যে এই যে একটা দুইটা আড়াইটা, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 2.5 হার্টজ। তো ফ্রিকোয়েন্সি যদি 2.5 হয় তাহলে টি এর মান কত হবে? 1/2.5। 1/2.5 1/2.5 এর মান হচ্ছে 0.4 সেকেন্ড। 0.4। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখানে 1 সেকেন্ডে কয়টা আছে? দুইটা। যে একটা দুইটা, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 2 হার্টজ। 2 হার্টজ। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্টজ, তাহলে টি এর মান কত? 1/2। 0.5 কি মিলছে সবকিছু? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। যদি বুঝে থাকো তাহলে আমরা পরেরটাতে যাই। এখানে আসো, কত আমরা একটা একটা করে প্রশ্ন সলভ করি। বলো তো দেখি, হোয়াট ইজ দা পিক ভ্যালু? এর পিক ভ্যালু 8 কত? ভোল্ট। 8 ভোল্ট। 8। বাস, ভেরি গুড। হোয়াট ইজ দা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এট 0.3 সেকেন্ড? and 3 Minus 8 আর হলো মাইনাস 8 -8 আর 0। জি স্যার, -8 আর 0। মাইনাস 8 আর 0। 0 ভেরি গুড। হোয়াট ইজ দা পিক টু পিক ভ্যালু? -8 to 8 16। -16 স্যার, 16 16 8 মাইনাস -8 মানে 16। ঠিক আছে, পিক টু পিক ভ্যালু সবসময় পজিটিভ হবে, তাহলে কত হবে এটা? 16 16। আচ্ছা বলো, হোয়াট ইজ দা পিরিয়ড অফ দা ওয়েভফর্ম? পিরিয়ড কত? 0.2 সেকেন্ড 0.4 0.4 এই যে কারণ একটা পূর্ণ সাইকেল এটাকে বলা হচ্ছে পিরিয়ড, তাহলে হচ্ছে 0.4 সেকেন্ড। ভেরি গুড। হাউ মেনি সাইকেলস আর শোন, কতগুলো সাইকেল আছে এখানে? 3.5 আচ্ছা দেখি আমরা, এই যে একটা দুইটা তিনটা 3.5 3.5। ঠিক আছে। জি স্যার। আচ্ছা হোয়াট ইজ দা ফ্রিকোয়েন্সি? 2.5 2.5। কিভাবে বুঝলা? এই যে জাস্ট পিরিয়ড কে ইনভার্স করে দাও। জি স্যার। কারণ আমরা জানি ফ্রিকোয়েন্সি বের করার পদ্ধতি হচ্ছে f সমান 1/t।
তো আমি জানি এখানে পিরিয়ড হচ্ছে 0.4 প্লাস 0.4 1 বাই 0.4, তাহলে তুমি এখান থেকে f পেয়ে যাবে 2.5। এই ধরনের প্রবলেম পরীক্ষা থাকতে পারে। ক্লিয়ার? দুই নাম্বারটা একটু বুঝুন। দুই নাম্বারটা একটু আবার বলেন। আচ্ছা, দুই নাম্বারটা আমি বলতেছি। দুই নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে হচ্ছে ওই মুহূর্তে ভ্যালু কত, কততে 0.3 সেকেন্ড, 0.6 সেকেন্ড। দেখো 0.3 সেকেন্ডে আমরা যাই, এই যে 0.3 এ তো এটা তাই না, মাঝামাঝি। এটা যদি 0.2 হয়, এটা যদি 0.4 হয়, 0.3 এটা না। জি স্যার, এটা জি স্যার। এই সেকেন্ডে তার ভ্যালু এখন হচ্ছে 0.6, এখানে তার ভ্যালু কত? 0। 0। কথা বুঝছো? ও জি স্যার, বুঝতে পারছি। তোমরা তো অনেক ট্যালেন্ট, তোমরা তো বুঝবাই। থ্যাংক ইউ। এরপরে আসো পরের পোরশনে। এনজি সিভিল ইঞ্জিনিয়ারিং নিছিলাম এমন একটা। আচ্ছা, এখানে আসো, বলছে ফাইন্ড দ্য পিরিয়ড অফ পিরিয়ডিক ওয়েভফর্ম উইথ ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। বলো যদি 60 হার্টজ ফ্রিকোয়েন্সি হয় তাহলে পিরিয়ড কত হবে? 1/60 এটা উল্টাই দিলেই হবে। বাস। আর 1000 হার্টজ হলে কত হবে? 1/1000 1/1000 বাস, হয়ে গেছে, আর লাগবে না। এখন আসে এই ছবিতে, এখানে বলছে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভফর্ম। এই ওয়েভফর্মের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। কিভাবে বের করবা? টাইম পিরিয়ডটা দেখতে হবে। টাইম পিরিয়ড দেখো, যে কোনো একটা থেকে। সেকেন্ড 1/20 1/20 হ্যাঁ, 1/20 কি? ফ্রিকোয়েন্সি। না, এই যে মিলিসেকেন্ড দেখো। তাহলে এটাকে সেকেন্ডে করতে হবে। 10 to the power মিলিসেকেন্ড মিলিসেকেন্ড এখন 10 to the minus 3 গুণ করতে হবে 20 into 10 to the minus 50 3 হবে, এটা 50 1 হার্টজ 50 হার্টজ। আমি বলি খেয়াল করো, তোমরা পিরিয়ড কিভাবে হিসাব করবা? অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তুমি এই যে এখানকার পিক থেকে এখানকার পিক হিসাব করতে পারো। এখানকার পিক হচ্ছে 0 সেকেন্ডে, এখানকার পিক হচ্ছে কত 20 সেকেন্ডে। 20 তাহলে তুমি বলতে পারো পিরিয়ড হচ্ছে কত 20। অথবা তুমি বললা কি যে না স্যার আমি এখান থেকে শুরু করব, তাহলে এখানে হচ্ছে 5 সেকেন্ডে, পরবর্তী এখানে হচ্ছে 25 সেকেন্ডে, তাহলে পিরিয়ড কত 20 তাহলে তুমি পিরিয়ড পেয়ে গেলা 20। তো তুমি জানো এফ এবং পিরিয়ডের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ সমান 1 কি 20। 20 কি মিলিসেকেন্ড। মিলিসেকেন্ডকে কিসে কনভার্ট করতে হবে? সেকেন্ডে। সেকেন্ড তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা কি পাবা? হার্জে পাবা। কারণ হার্জের একটা ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। পার বুঝছো? পার সেকেন্ড আর কি। 50 তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে ফাইন। এরপরে আসো, এটা হচ্ছে যদি একটা ভোল্টেজের ওয়েভফর্ম হয় ই, এটাকে সাইনোসয়েডাল বা এসি ভোল্টেজের সোর্সকে ডিনোট করা হয় এই ধরনের সিম্বল দিয়ে। জাস্ট ভিতরে একটা কি থাকবে? ওয়েভফর্ম থাকবে, সাইনোসয়েডাল ওয়েভফর্ম থাকবে। আর ডিসির ক্ষেত্রে কি ছিল? জাস্ট এতটুকু অংশ ছিল না, তাই না? জি স্যার। আর কারেন্টের ক্ষেত্রে হচ্ছে একই রকমই থাকবে, শুধু ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হবে। আর আগেরটাতে ছিল কি বড় হাতের আই। জি স্যার। এটা ছোট হাতের আইও দিতাম না। হ্যাঁ, ছোট হাতের না, ছোট হাতের আই কি দিতাম আমরা? মানে ওই যে যখন ছোট ছোট জিনিস কারেন্ট সোর্সের জন্য ছোট হাতের আই দিতাম না আমরা, কারেন্টের ডিরেকশন বোঝানোর জন্য ছোট হাতের আই ইউজ করতাম। সমস্যা নেই, একই কথা। এরপরে আসো জেনারেল ফরম্যাট ফর দা সাইনোসয়েডাল ভোল্টেজ অর কারেন্ট। ভোল্টেজ অথবা কারেন্ট আমি যেটাই কি প্রকাশ করি না কেন, জেনারেল যে ফরম্যাট দিয়ে প্রকাশ করি সেই ফরম্যাটটা হচ্ছে এরকম: এ এম সাইন আলফা, যেখানে এ এম এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড পয়েন্ট। যেমন আমি তোমাদেরকে দেখাই, এই ছবিটা দেখতে, তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এ এম সাইন আলফা। অর্থাৎ দেখো সাইন আলফা মানে হচ্ছে সাইন ওয়েভ, কথা শেষ। সাইন আলফা মানে সাইন ওয়েভ, এবং যেহেতু আলফার পরে আগে পরে কিছু নাই, তার মানে তার স্টার্টিং হবে একটা সাইন ওয়েভের মতো 0 থেকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসো এএম। এএম মানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড। কিসের অ্যামপ্লিটিউড? এভারেজ অ্যামপ্লিটিউড বা তার পিক ভ্যালু। পিক ভ্যালু যেটাই তুমি বলো না কেন, পিক ভ্যালু বলতে পারো, এভারেজ ভ্যালু বলতে পারো, আরএমএস ভ্যালু বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, সেটা হচ্ছে এএম। তাহলে এএম সাইন আলফা দিয়ে যদি কোনো একটা সার্কিট মানে ইকুয়েশনকে ডিনোট করা হয়, আমি দেখেই বুঝতে পারবো সাইন আলফা, তার মানে সেটা একটা সাইন ওয়েভ হবে। আলফার আগে পরে কিছু নাই, তার মানে সে 0 পজিশন থেকে 0 থেকে শুরু করবে। ক্লিয়ার? জি স্যার। এবং এএম মানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড হবে হচ্ছে এএম। ক্লিয়ার? এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, সেটা ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখি। যেমন দেখো আলফা, এই আলফাকে
এই আলফাটাকে ডিনোট করা হয় হচ্ছে ওমেগা ইনটু টি দিয়ে। কি দিয়ে? ওমেগা ইনটু ওমেগা ইনটু টি। যেখানে আলফা হচ্ছে, ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। জি স্যার। কৌণিক বেগ। কৌণিক বেগ। যেমন আলফা ইকুয়ালস টু বললাম ওমেগা ইনটু টি। আচ্ছা, ওমেগাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হইতে পারে? যে রেডিয়ান পার সেকেন্ড, পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড এর ভেলোসিটি টাইম দিয়ে গুণ করলে সেকেন্ড, তাহলে সেকেন্ড কাটাকালে চলে গেল, তাহলে আলফার ভ্যালু কি পাবা? রেডিয়ান। রেডিয়ানে পাবা। এখন আমরা জানি রেডিয়ানকে যদি আবার তুমি ইয়াতে কনভার্ট করতে চাও ডিগ্রিতে, তাহলে আমরা জানি পাই রেডিয়ান ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে জি স্যার। 1 রেডিয়ান সমান কত? 180 90 divided by 5. ভেরি গুড, এটা তোমরা সবকিছু জানো। তাহলে আমরা আলফার মান যদি টি এর মান যদি দেওয়া থাকে, আমরা আলফার মান বের করতে পারবো। আলফার মান যদি দেওয়া থাকে টি এর মান, অর্থাৎ যে কোনো একটা দুইটা দেওয়া থাকলে বাকি একটা আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো আমরা পরে ম্যাথ করতে দেখি, তাহলে বুঝতে পারবা। আমাকে বলা আছে যে আই এর মান হচ্ছে 6 × 10⁻³ sin 1000t। এই ইকুয়েশন দেখে আমি বুঝতেছি এটা কি হবে, তার অ্যামপ্লিটিউড। amplitude। তাহলে এটা আমি ধরে নিচ্ছি am sin আলফা, তাহলে আলফার মান কত? 1000 1000 মানে আচ্ছা, ভেরি গুড। আলফা ওমেগা সমান টি। হচ্ছে ওমেগার মান Omega sir 1000. 1000। না, এভাবে আগে একটা একটা করে চিন্তা করি। আলফা সমান হচ্ছে 1000t। টি। আচ্ছা, আমরা জানি আলফা সমান কি? ওমেগা Omega T. ওমেগা টি। তাহলে টি টি বাদ দিলে ওমেগার মান কত হয়? 1000। 1000 sir. ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে বলছে ডিটারমাইন আই, আই এর মান বের করো কখন? at t equals to 2 মিলিসেকেন্ড। তাহলে তুমি আলফার মান নতুন করে বের করো। আলফা সমান হচ্ছে 1000t, যেখানে ওমেগা সমান কত? 1000। টি এর মান কত বসাতে হবে? 2 মিলিসেকেন্ড। আমরা কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো 2 মিলিসেকেন্ড দ্বারা গুণ করলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে কত? 2 রেডিয়ান। তো 2 রেডিয়ানকে আমরা কিসে কনভার্ট করছি? ডিগ্রি। ডিগ্রিতে। তাহলে এখান থেকে আমি পাইলাম আলফার মান কত? 114.9 ডিগ্রি। এখন তুমি বসায় দাও মান i ইকুয়ালস টু, এই যে ম্যাগনিটিউড বসায় দিলাম, সাইন বসায় দিলাম, আলফার মান বসায় দিলাম, তাহলে যে মানটা আসলো সেটাই হচ্ছে কিসের মান? কারেন্টের মান। জি স্যার। বের করতে পারবা? জি স্যার জি স্যার, ইনশাআল্লাহ। পাবো Yes sir, inshallah. তাহলে দেখি তোমরা একটা প্রবলেম সলভ করো। লিখে নেই। কারেন্ট হচ্ছে 5 sin 500t। টি এর মান যখন 5 সেকেন্ড, তখন কারেন্টের মান কত? তার টি এর মান কত? 5 সেকেন্ড। করেছো? অনেক বেশি হয়ে যাচ্ছে। অনেক বেশি হচ্ছে স্যার। 2500 রেডি মান আছে স্যার। minus 11.67. আচ্ছা, 5 মিলি সেকেন্ড ধরো। 5 মিলিসেকেন্ড বলেছে। ওই যেটা প্রথমে দিছেন ওটা দিয়ে হলো কারেন্টের মান আসে স্যার -3.27। 12.5 আসে। তোমরা ইয়া বলো যে কি বলে 5 মিলি সেকেন্ড কত আসছে অ্যানসার? 2.39 আচ্ছা, 5 মিলি সেকেন্ড যখন বসাইছো তখন আলফার মান কত হইছে? 143.24। 2.5 রেডিয়ান। জি স্যার। 2.5 রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করলে কত হয়? 143। আচ্ছা, তখন 143 sin 143 এর মান কত হয়? 0.59। 0.59 এর সাথে 5 গুণ করলে কত হয়? 2.99। 3 আসে স্যার অ্যানসার। ঠিক আছে, ঠিক আছে, কোথায়? 23. এই যে তোমরা পারছো, ভেরি গুড। ঠিক আছে, এরপরে আসো। তাহলে এখন আসো ফেজ রিলেশনশিপ, ফেজ রিলেশন। এই যে বললাম ওমেগা টি বা আলফা, এর সাথে যদি কিছু থাকে, কথাটা বুঝো, এর সাথে যদি কোনো কিছু থাকে, এর সাথে এই যে থিটা যেটা আছে না,
সেটা থিটাটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এর উপরে ডিপেন্ড করো আমার ওয়েভ শেপ চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে চেঞ্জ হয় আমরা একটু দেখি। যেমন আসো এই ছবিটা, এই ছবিটাতে বাম পাশের ছবিটাতে আমাদেরকে ডিনোট করতেছে যে ইকুয়েশনটা হচ্ছে am sin ওমেগা t মাইনাস থিটা। তো ওমেগা t মাইনাস থিটা এর মানে হচ্ছে ওমেগা t মাইনাস থিটা এর মানে হচ্ছে জিরো ক্রসিং এর, দেখো ভালো করে বুঝো, ওমেগা t মাইনাস থিটা এর মানে হচ্ছে জিরো ক্রসিং যেটা আছে, জিরো ক্রসিং যেটা আছে সে সরি এই যে 0 পয়েন্ট বা 00 যে পজিশনটা আছে সেখান থেকে এই জিরো ক্রসিং থিটা ডিগ্রি পরে শুরু হবে, মাইনাস ওমেগা টি মাইনাস থিটা যখন, তখন হচ্ছে এই জিরো পজিশন, এটার যে জিরো পজিশন সে এই জিরো ক্রসিং বা এটার জিরো ক্রসিং এটার যে জিরো পজিশন সেখান থেকে থিটা ডিগ্রি পরে শুরু হবে, যেখানে আবার বলি। আচ্ছা খেয়াল করো এই ছবিটা তো আগে কিরকম ছিল, এরকম ছিল না? অর্থাৎ জিরো পজিশনটা জিরো ক্রসিং এর মধ্যে ছিল। জি স্যার। এখন যখন ওমেগা টি মাইনাস থিটা, একটু লাগে থাকে দাও, হ্যাঁ আপনার এই তুই অনেক কিছু দেখ নাই, কাভার লেটার দেখ নাই, কাভার লেটারের মধ্যে তো সিগনেচার নাই, তারপরে সিভির মধ্যে তো সিগনেচার নাই, কিচ্ছু দেয় নাই। এরকম কেন হবে? এটা তো নিলে হবে না। তুমি সিভিতে সিগনেচার দাও না, কাভার লেটারও দাও না, কাভার লেটারও দেয়া লাগবে। সমস্যা নাই, এমনি আমি যেগুলো রাখছি তুমি এখন এগুলোকে আমাকে পাঠাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ আমাদের জানাইছি। অন্য কোনো জায়গা তো আমি দেখি নাই, আমি এগুলো অবশ্যই যে আমাদের স্টাফকে দিছি, সে তার কাছে রেখে দিছি, উনি আমাকে এগুলো দেখে বলতে হবে স্যার এগুলো দেয় না, এগুলো করতে হবে না, কার্ড করতে গেলে তার দিতে হবে না, তারপরে এটা দিতে হবে না। এটা কাজ কর না, তুমি ক্লিয়ার করে পাঠাই দেন আমাকে, বাকিগুলো আমি ফটোকপি করে লাগাই দিব। হ্যাঁ যেখানে যেগুলো তো ঠিক আছে ওগুলো এক কপি করে আমাকে পাঠিয়ে দেয়, আমি বাকিগুলো ফটোকপি করে ওইগুলো এক কপি। ঠিক আছে। আচ্ছা সরি, যেটা বলতেছিলাম যে am sin ওমেগা t মাইনাস থিটা, তো এই ওমেগা টি মাইনাস থিটা যেটা, এটা হচ্ছে জিরো ক্রসিং থেকে যেটা আগে শুরু হওয়ার কথা ছিল, মাইনাস থিটার কারণে সে জিরো ক্রসিং থেকে থিটা ডিগ্রি পরে শুরু হবে, এবং এই জিরো পজিশনে তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে হচ্ছে am sin থিটা। জিরো পজিশনে তার ভ্যালু কত হবে? am sin থিটা। কিভাবে বুঝলাম ব্যাপারটা ভালো করে খেয়াল করো। টি এর মান 0 বসাইলে এক্স্যাক্টলি, হ্যাঁ টি এর মান 0 বসাইলে এটা বাদ, তাহলে থাকবে হচ্ছে am sin মাইনাস থিটা। তো sin মাইনাস থিটা মানে কি? মাইনাস sin থিটা, তাহলে মাইনাস am sin থিটা। ক্লিয়ার? আচ্ছা একই রকম অনুরূপভাবে যদি আমি বলি প্লাস থিটা, এই প্লাস থিটা মানে হচ্ছে সে আগে থেকে শুরু হবে, কত ডিগ্রি আগে থেকে? থিটা ডিগ্রি আগে থেকে শুরু হবে। একই রকম তুমি টি এর মান 0 বসাও, তাহলে তুমি পেয়ে যাবা যে এই জায়গার মধ্যে তার মান 0 না, এই জায়গার মধ্যে তার মান কত? am sin থিটা। কথা কি বুঝতে পারছি? যেটা আগের ছবিতে দেখা গেছে যখন থিটা ছিল না তখন টি এর মান তুমি যখন 0 বসাচ্ছ তার মান কত আসতেছে? 0। 0 জি স্যার। কথা কি বুঝছো? জি স্যার। তো এটা হচ্ছে এই থিটার উপরে ডিপেন্ড করেও আমাদের কম্বিনেশন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আমরা একটু ফেজ রিলেশন একটু ডিটেইলসে দেখি। যেমন দেখো তোমার কাছে দেওয়া হলো sin ওমেগা t প্লাস 90 ডিগ্রি, এটাকে কি লেখা যায়? লেখা যায় sin ওমেগা t প্লাস π/2। এখন এটাকে আবার কি লেখা যায়? cos ওমেগা t লেখা যায় না? জি স্যার। জি স্যার তার মানে sin ওমেগা t প্লাস 90 ডিগ্রি যে জিনিস cos ওমেগা t একই জিনিস। এখন দেখো cos ওমেগা t এর ছবিটা কি রকম? এই যে এরকম না? জি স্যার, cos ওয়েভ পয়েন্টটা স্টার্ট। হ্যাঁ cos এখান থেকে শুরু হয়। এখন তুমি দেখো এই যে সাইন ওয়েভ যেটা, এই সাইন ওয়েভের সাথে কত যোগ করছি বলো তো আমরা?
90 না? 90 90 দেখো তুমি যদি এই 90 যোগ করার কারণে কি এই জিরো পজিশন থেকে ডানে যাবে না বামে যাবে? বামে বামে যাবে। বামে যাবে। যোগ করলে বামে যাবে, বিয়োগ করলে ডানে ডানে যাবে। ডানে যাবে। তার মানে sin ওমেগা টি যেটা আছে যে sin এটা যদি আমি 90 ডিগ্রি যোগ করে দিলে বামে যাবে। দেখো বামে 90 ডিগ্রি গেলে দেখো তো ছবিটা এরকম হয়ে যায় না? জি স্যার। এটা দেখতে মানে একটা cos ওয়েভের মতো হয়ে গেছে না? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা একই রকম আসো sin ওমেগা টি এটার সাথে এটাকে যখন আমি লিখলাম cos ওমেগা টি মাইনাস 90 মানে কি cos কে যদি আমি 90 ডিগ্রি পরিমাণ কোন দিকে শিফট করি? ডান দিকে ডানে তাহলে সেটা কিসের মতো হয়ে যাবে? সাইনের মতো। সাইনের মতো হয়ে যাবে। দেখো তো তাই হয়েছে কিনা? এই cos এর যে ওয়েভটা আছে এটাকে যদি আমি ডান দিকে 90 ডিগ্রি শিফট করে দিলে এটা এখানে চলে আসবে, এটা তখন দেখতে এরকম হয়ে যাবে। কথা জি বুঝছো? স্যার। হ্যাঁ এখন আমি যদি তোমাকে বলি এই cos আলফা বা cos ওমেগা টি এবং sin ওমেগা টির মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি। ভেরি গুড এই প্রেজেন্ট সার্কেল দিচ্ছে 1111। আচ্ছা তাহলে আমি যদি তোমাদেরকে এরকম দুটো ওয়েভ ফর্ম দেই আর বলি এদের মধ্যে জি, ফেজ স্যার। ডিফারেন্স কত বের করতে পারবা না? আচ্ছা আমরা আরো শর্টকাট টেকনিক দেখি, সামনের দিকে আমরা আরো আগাই। এটা বোঝা লাগবে না, তোমরা এটা বুঝবা যখন করে আসো কিছু প্রবলেম আমরা সলভ করি, একটা একটা করে সলভ করি। এখানে অনেকগুলো প্রথম ডি এর ইকুয়েশন হচ্ছে sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, কারেন্টের ইকুয়েশন হচ্ছে 5 sin ওমেগা টি প্লাস 70 ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখবা, ফেজ ডিফারেন্স যখন বের করা হয় তখন অ্যামপ্লিটিউড কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা। কথা বুঝছো? শুধু তাই না এদের যে ফ্রিকোয়েন্সি এই যে ওমেগা, আচ্ছা আমি বলতেছি এখানে তো আমরা ফেজ ডিফারেন্স বের করতেছি না যে একটার সাথে একটা ফেজ ডিফারেন্স কত, ভোল্টেজের সাথে কারেন্টের ফেজ ডিফারেন্স কত বা কারেন্টের সাথে ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত সেটা তো বের করতেছি। এখানে বললাম তোমাকে যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকে, ভোল্টেজের একটা ইকুয়েশন কারেন্টের একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে ভরকা বানা, মাথায় রাখবা ফেজ ডিফারেন্সের জন্য অ্যামপ্লিটিউড কোনো ফ্যাক্টরই না, ঠিক আছে? ফেজ ডিফারেন্সের জন্য ফ্যাক্টর হচ্ছে এই অংশটুকু, এই অ্যাঙ্গেলের ভিতরে যে অংশটুকু থাকে এতটুকু অংশ, এটা ফেজ ডিফারেন্সের জন্য ফ্যাক্টর। কথা বুঝছো? এরপরে আসো তোমার কাছে একটা দেওয়া আছে ওমেগা টি প্লাস 30 আর একটা দেওয়া আছে ওমেগা টি প্লাস 70, তাহলে তুমি খুব সহজে করতে পারবা। কিন্তু একটা দেওয়া আছে ওমেগা টি আর একটা দেওয়া আছে মনে করো 7 ওমেগা টি, করতে পারবা? 7 দিয়ে স্যার ভাগ করতে হবে। কমন নিয়ে স্যার একটা কমন নিয়ে নিলাম। না তুমি এখানে যেভাবে চিন্তা করতেছো ওইটা ওরকম না, হবে না। কারণ হচ্ছে এই ওমেগা টি মানে হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি আর 7 ওমেগা টি মানে হচ্ছে তার 7 গুণ বেশি ফ্রিকোয়েন্সি। তো নরমাল একটা ওয়েভের সাথে তুমি 7 গুণ বেশি ফ্রিকোয়েন্সি ফেজ ডিফারেন্স কিভাবে বের করবা? বের করা যাবে সহজে? না স্যার। ফেজ ডিফারেন্স বের করার জন্য একই রকম ওয়েভফর্ম হওয়া লাগবে। প্রশ্ন ভুল। হ্যাঁ বাকি তুমি যদি তাকে আরো অ্যানালাইজ করতে পারো, 7 ওমেগা টি কে তুমি যদি ভাঙাইতে থাকো, ওই যে cos a প্লাস b বা sin a প্লাস b সূত্র যদি তুমি ভাঙাইতে একটা পর্যায়ে sin ওমেগা টি আসবে, যেখানে sin ওমেগা টি থাকবে, sin 2 ওমেগা টি থাকবে, sin 3 ওমেগা টি থাকবে, জটিল হয়ে যাবে অনেক। হ্যাঁ অনেক জটিল হয়ে যাবে। যাই হোক আমরা এত জটিলে যাচ্ছি না, আমরা আস্তে আস্তে যাবো। শুরুতে আসো v 10 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, তাহলে আমি বুঝতেছি একটা সাইন ওয়েভ আঁকবো আমি ভোল্টেজের জন্য, সাইন ওয়েভ তাই না? অ্যামপ্লিটিউড হবে 10 আর সে শুরু হবে কি জিরো পজিশন থেকে, কত ডিগ্রি আগে থেকে? ডানে। বামে এই যে দেখো এই যে 0 থেকে 30 ডিগ্রি আগে শুরু হয়েছে, কত ডিগ্রি কতটুকু অ্যামপ্লিটিউড? 10 অ্যামপ্লিটিউডে কে হবে? একটা সাইন ওয়েভ হবে তাই না? এই দেখো সাইন ওয়েভ। জি স্যার। এরপরে আসো কে আছে? এরপরে আসছে একটা কারেন্টের মান কত? 5 sin ওমেগা টি প্লাস 70, অর্থাৎ একটা সাইন ওয়েভ হবে, সে শুরু হবে কখন? 70 ডিগ্রি লেফট থেকে আগে থেকে প্লাস তাহলে 70 ডিগ্রি আগে থেকে। জি স্যার। তাহলে এই 0 থেকে 70 এ গেলাম, 70 এ গিয়ে একটা সাইন ওয়েভ আঁকবো, কিন্তু অ্যামপ্লিটিউড কম হবে না বেশি হবে? কম হবে। এই অ্যামপ্লিটিউড ফ্যাক্টর না, এটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে আমি একটা সাইন ওয়েভ আঁকলাম। ক্লিয়ার? তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কত? 40। তাহলে অ্যানসার কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কে লিডিং? 70 ডিগ্রি কে লিডিং, ভোল্টেজ না কারেন্ট?
কারেন্ট কিভাবে বুঝলা কারেন্ট স্যার লিডিং কিভাবে বুঝলা পেজ 10 দেখি না। আমি বলি এটা বোঝার পদ্ধতি হচ্ছে যার অ্যামপ্লিটিউড যার বেশি সে না লিডিং না হবে না না। না 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 অ্যামপ্লিটিউডের সাথে লিডিং এর কোনো সম্পর্ক লিডিং এর সম্পর্ক হচ্ছে কে আগে একটা পর্যায় কমপ্লিট করে। যেমন দেখো কারেন্টের যে পর্যায় এটা কোথায় কমপ্লিট হচ্ছে দেখো এখান থেকে যদি শুরু হয় এখানে শেষ এখানে পর্যায় হয়ে গেছে, জি স্যার বা এখানে তুমি একটা হাফ সাইকেল চিন্তা করতে পারো এখানে হয়ে গেছে। আর ভোল্টেজের ক্ষেত্রে চিন্তা করো এখান থেকে শুরু হয়ে আরো পরে হইছে না, জি স্যার বা এখান থেকে শুরু হয়ে আরো পরে হইছে না, তাহলে লিডিং কে কারেন্ট না ভোল্টেজ? কারেন্ট কারেন্ট। কত ডিগ্রি লিডিং? 40 ডিগ্রি এত ডিগ্রি তাই না, এই যে এত ডিগ্রি লিডিং মানে আই লিডস ভি বাই 40 ডিগ্রি। মানে যেটা দূরে গিয়ে সাইকেল সম্পন্ন করবে সেটাই বেশি। না যেটা আগে সাইকেল সম্পূর্ণ করবে যেটা আগে সাইকেল সম্পূর্ণ করে সেটা লিডিং। সেটা লিডিং, হ্যাঁ সেটা লিডিং। তাহলে পরের ছবিটাতে দেখি তোমরা বলো তো দেখি যদি করা আছে বি, দেখো বি নাম্বারে দেখো, বিতে দেখো কারেন্টের মান হচ্ছে 15 sin ওমেগা টি প্লাস 60, তার মানে 0 থেকে কত ডিগ্রি আগে থেকে শুরু হবে? 60 ডিগ্রি 60 থেকে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে 0 থেকে কত ডিগ্রি পরে থেকে শুরু হবে? 20 ডিগ্রি 20 ডিগ্রি শুরু হয়েছে। তাহলে এর মধ্যে পার্থক্য কত? 80 ডিগ্রি 80 ডিগ্রি। কে লিডিং? আই লিডিং আই লিডিং আই আগে স্যার শুরু আই হয়েছে। লিডিং। আই আগে শুরু হয়েছে, ক্লিয়ার? জি স্যার এখন আসো সিতে আসো cos ওমেগা টি প্লাস 10 10 ডিগ্রি আগে থেকে শুরু হচ্ছে আই লিডিং। আই লিডিং আগে সাইনে কনভার্ট করতে হবে না। আচ্ছা আচ্ছা আমি একটু বলে এনে নেই করলে দেখো। 110 আমি একটু বলে নেই দেখো, তোমরা যদি আচ্ছা দুইটাকে পজ একটু শোনো না, শোনো বিষয়টা হচ্ছে যখন এই একটা cos একটা sin থাকবে তখন হুট করে ফেলবা না, তখন দুইটাকে আগে sin অথবা দুইটাকে আগে cos এ কনভার্ট করবে। তো মাথায় রাখবা sin এ কনভার্ট করাটা বেশি ইজি, কারণ sin এর ওয়েভটা খুব সিম্পল। তাহলে আমি sin এ কনভার্ট করব। আচ্ছা প্রথমে আসো এটা sin -10 ডিগ্রি, মানে কত ডিগ্রি পরে শুরু হবে? 10 ডিগ্রি পর 10 ডিগ্রি পরে শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখন এটাতে আসো, এটাকে আমি কনভার্ট করব। এখন 100 ডিগ্রি আগে এটাকে আমি যদি কনভার্ট করি এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে ওমেগা টি প্লাস 90 100 sin 90 sin 90 প্লাস ওমেগা টি প্লাস 10 ওমেগা টি প্লাস প্লাস 10, 10 তাই না? জি স্যার ইকুয়াল 100 এইটা যা এটাও কি তা না? জি স্যার। তাহলে এখান থেকে লেখা যায় sin 100 ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস 100 ডিগ্রি বামে শুরু হবে। 100, ভেরি গুড। সে কত আগে থেকে শুরু হবে? 100 ডিগ্রি বামে। 100 ডিগ্রি আগে থেকে প্লাস তুমি 100 ডিগ্রি আগে থেকে শুরু করবে। তাহলে এখন দেখো দুটোর মধ্যে পার্থক্য কত? 110 কে আগে থেকে শুরু হচ্ছে? আই আই তাহলে কে লিডিং? আই লিডিং। আই লিডিং। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তুমি সবকিছু বুঝতেছো, ভেরি গুড। স্যার আইটা কি সব সময় লিডিং থাকবে? না 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 সবসময় লিড থাকবে না, আমরা দেখাচ্ছি। এখানে আসো, এই যে তোমার কথা চলে আসছে এই জায়গায়। এখানে আসো, এখানে কি আছে? আই মাইনাস সাইন ওমেগা টি প্লাস 30, আর একটা হচ্ছে ভি 2 সাইন ওমেগা টি প্লাস 10। স্যার আগের স্যার। মেথডে যদি স্যার আমরা 90 মাইনাস করতাম তাহলে তো আমাদের হইতো, তখন তো স্যার ভ্যালুটা আলাদা হয়ে যেত। 90 মাইনাস করলে কিভাবে হইতো? 90 মাইনাস করলে তো cos ওই Cancel কোঅর্ডিনেটে cos মাইনাস না 90 মাইনাস করলে হইতো না, ওটা তো কজের গণ না। ওইটার জন্য cos এর 5/2 এ গুণিত Sin এর জুল ঘর করতে না। হবে, ইভেন করতে হবে। যে বলছো সে কি বুঝতেছো বিষয়টা? না স্যার এখনো আমি বুঝতে পারি নাই। 90 মাইনাস করলে তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, হচ্ছে তো স্যার ওটাও তো হচ্ছে মেবি। না 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 90 মাইনাস করলে ফোর্থ কোয়ার্ডারে চলে যাবে। কোয়াড্রেন্টে চলে যায় না 90 মাইনাস না আমি না একে ফার্স্ট দেখা- কোয়াড্রেন্টেই থাকে না স্যার কিন্তু ফার্স্ট মানটা- কোয়াড্রেন্টে থাকে। এই দেখো এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তুমি যখন 90 মাইনাস করবা তখন সে 90 ফার্স্ট মাইনাস কোয়াড্রেন্টেই থাকে কিভাবে ফার্স্ট কোয়ার্ডারে থাকে? মাইনাস 90 নম্বর আর প্লাস করলে সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, আর সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইনের প্লাস, এইজন্য স্যার আমরা প্লাস পাইছি। প্রথম কোয়াড্রেন্টে তো আমার তো আমি তো সাইন 90 মাইনাস করলে তো কোনো সমস্যা নেই, সাইন 90 মাইনাস করলে তো প্লাস থাকতেছে, 90 মাইনাস করলেও প্লাস হ্যাঁ থাকতেছে। জি স্যার এটাও তো কথা। জি স্যার ওর কথা ঠিক স্যার। কথা যুক্ত যখন 90 নেবে তখন ওইটা আবার কত হয়ে যাচ্ছে না? আচ্ছা 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 আমি করে দিচ্ছি। দেখো তুমি জটিল করতেছো, আমি তোমাকে করে দিচ্ছি। দেখো তুমি এটা বলতে চাইতেছো তো, এটা আমি দেখাচ্ছি। দেখো সাইন 90 মাইনাস ওমেগা টি মাইনাস 10 মাইনাস 10, তাই না? জি স্যার।
দেখো আমার ওমেগাটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাস ওমেগা হয়ে গেলে এটা জটিল হয়ে গেল না? আমি চাচ্ছি তো প্লাস ওমেগা। স্যার আমি মাইনাস থেকে স্যার -1 কমন নেই স্যার, আর ওমেগা টি প্লাস 10 ডিগ্রিকে আমি থিটা হিসেবে কল্পনা করি। হ্যাঁ তাও হবে, অ্যানসার হবে কিন্তু ছবিটা উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এটা উল্টা এখন এটা cos না, এখন যদি আমরা এটা সিম্পলিফাই করি cos হয়ে যাচ্ছে এটা আবার। হ্যাঁ cos হবে তো স্যার। কিসে সাইন বানাইলাম আমরা? আমাদের সাইন দরকার রে বাবা, ব্যাপারটা বুঝো। আমাদের একই তো রকম, বললেই হয় সাইন না হলে কস করতে লাগবে। হ্যাঁ হয় দুইটাই সাইন নিলে দুইটাই cos। না 90 ডিগ্রি রাখলে তো স্যার sin cos হবে স্যার। কিন্তু ওমেগা টিটা তো মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস এই ওমেগা আমি তোমাকে বলি, প্রথম মাথায় রাখবা ওমেগা যেন সবসময় ওমেগা টির মতই হয়, পজিটিভ ওমেগা টি যেন সবসময় হয়। নাম্বার 2 মাথায় রাখবা সাইন হলে দুইটাই সাইন, cos হলে দুইটাই cos। এরপরে যা খুশি তাই করো। এমন কোনো কিছু যদি থাকে যে আমি কোনোভাবে ওমেগা টিকে পজিটিভ করতে পারতেছি না, তখন না পারবা থাকবে না এরকম পারবা। বি পজিটিভ। যদি না পারো সমস্যা নাই, এই যেটা এরকম হওয়ার কথা ছিল সেটা জাস্ট কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, আর কিছু না। মাইনাসটাকে বাইরে নিয়ে আসো, তাহলে উল্টা হয়ে যাবে, কথা সেট। আচ্ছা আমরা পরের ছবিতে যাই, তাহলে আর একটু বুঝতে পারবা। যেমন এই যে এটা, যেমন মাইনাস, তুমি এই মাইনাসটাকে ভিতরে দিলে কি হবে, মাইনাস ওমেগা টি -30 হবে না? জি স্যার। তো এটা মানে কিন্তু কি সাইনের যে মানটা আসবে সেটা কি উল্টা আসবে না? জি স্যার। তাহলে আমরা একটা একটা করে রাখি। প্রথমে আসো বি হচ্ছে 2 sin ওমেগা টি + 10, তো +10 সে কখন শুরু হবে? ডান দিকে 10 ডিগ্রি 10 ডিগ্রি আগে। 10 ডিগ্রি এই দেখো 10 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, ঠিক আছে? হিসাব। আর এর পরেরটাকে, এর পরেরটা হচ্ছে দেখো ভালো করে বুঝো, sin ওমেগা টি -30 +30 মাইনাস আছে না? জি স্যার। জি স্যার। তো মাইনাসকে যদি প্লাস করতে হয় তাহলে কি যোগ করতে হয়? 180 যোগ করতে হয়। 180 পাই 180 যোগ করতে হয়। পাই। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে sin 180 প্লাস ওমেগা টি প্লাস 30 বুঝি নাই স্যার, মানে মাইনাসকে উড়ানোর জন্য 180 দিলাম। হ্যাঁ মাইনাসকে উঠানোর জন্য 180 দিলাম। সাইন তো রাখতে হবে, এইজন্য পাই দিই। স্যার এটা কি cos এর ক্ষেত্রেও সেম হবে? সেম হবে সবগুলা ক্ষেত্রে মানে মাইনাস করে 180 যোগ করব। মানে দ্বিতীয় ভাগে নিতেছি আমরা। জি তা 30 টা কি বিয়োগ হবে না? না 30 কেন বিয়োগ হবে? আমি এই মাইনাসের জন্য হচ্ছে, আমি এই মাইনাসের 30 টা বিয়োগ হলে তো সাইন প্লাসে থাকে যাবে। মাইনাস আপনি নিচে ঠিক চিত্র আছে, এখন প্লাস হয়ে যাচ্ছে স্যার, এখন প্লাস তো এটা স্যার ঠিক আছে স্যার, এটা এখন ঠিক প্লাস আছে স্যার। দ্বিতীয় ঠিক করে আছে নেব স্যার। তো। ঠিক আছে না? মাইনাস করে নেব। স্যার, মাইনাস হচ্ছে না তো। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে তো, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। দ্বিতীয় করে নেব মাইনাস থেকে দ্বিতীয় দেখো, করে নেব। আমি তোমাকে বলি এই সাইনের মান আর নেগেটিভ সাইনের মানের মধ্যে পার্থক্য হচ্ছে 180। ও জি স্যার, প্রথম তৃতীয় কোয়াড্রেন্টে হলো সাইন মাইনাস। হ্যাঁ বুঝছি এবার। বা এইভাবে চিন্তা করো না, সাইন এখানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ হচ্ছে এখানে, জি স্যার। তাই না? তাহলে পার্থক্য কত? 180 না? জি স্যার। কিন্তু 180 180 তে পার্থক্য হয়। আচ্ছা তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমি 180 যোগ করলে সে মাইনাস সাইন ওমেগা টি প্লাস 30 এর মতো হবে। তাহলে এখান থেকে কি আসলো? এখান থেকে আসলো সাইন ওমেগা টি প্লাস কত? 210। আচ্ছা তাহলে এখন আমাকে শুরু করতে হবে কত থেকে? 210 ডিগ্রি আগে থেকে। আচ্ছা 210 ডিগ্রি যদি আমি আগে যাই, ভালো করে দেখো এইটা, এটা যদি 90 হয়, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 210, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমাকে হিসাব করতে হবে কি? আমাকে হিসাব করতে হবে হচ্ছে পূর্ণ সাইকেল, তাই না? জি স্যার। আচ্ছা এখন দেখো তো পূর্ণ আমি এখানে ধরবো, এখানে আর একই ব্যাপার।
200 বললে I লিডিং leading. কে আই, আই আর আমি যদি ভোল্টেজ কে লিডিং বলি তাহলে কত ডিগ্রি হয়? 200। তুমি যদি তুমি যদি চিন্তা করো, তুমি বলতে যে আই লিডিং 2 ডিগ্রি অথবা আই ল্যাগিং 160 ডিগ্রি। he lead side can handle leading sir আই তো লিডিং করতেছে 200 ডিগ্রি, আর তুমি যদি বলো যে না ভি লিডিং, তাহলে ভি লিডিং করলে তোমার হবে 160 ডিগ্রি। 360 থেকে বাদ দিতে কারণ হবে। হচ্ছে যে আমরা যে 180 যোগ করলাম ছিল না, আমরা প্লাস করার জন্য এটা করছি। ওইটা ফ্যাক্টর না, ডিলিট করা বলে ওইটা factor না। দেন আমি তোমাদেরকে বলি যদি মাইনাস ক্যান্সার এবার আবার প্লাস করলেই তো এখানে কিন্তু কি করব না, করব না, 90 প্লাস করলে তো প্লাস হয়ে যাচ্ছে। মাইনাস করতে হবে স্যার, 90 প্লাস করলে হবে না, 90 মাইনাস বিষয়টা হচ্ছে তোমার কাছে আছে -2 cos তো হইতে পারবে না। জি স্যার, তাইলে তোমাকে যোগ করতে হবে কত? 380 270 270 যোগ করলে তুমি এই কোয়াড্রেন্টে আসলা, যেখানে মাইনাস মিললো, যেখানে হচ্ছে কসটা সাইন হয়ে যাবে। সাইনটা মাইনাস থাকবে আর কি। হ্যাঁ, সাইনটা মাইনাস হয়ে যাবে। কথা বুঝছো? সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে না হলে সাইন প্লাস হবে এইজন্য না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড প্রথমে তো 90 নিতে পারতাম, তারপরে তাহলে তো প্লাসই রয়ে গেছে। দেখো তুমি যদি এখানে থাকো, এখানে আসলে কিন্তু cos cosই রয়ে যাবে, সাইনে কিন্তু কনভার্ট হবে না। হ্যাঁ, 180 প্লাস করলে স্যার চেঞ্জ হবে না। হ্যাঁ, আমি তোমাকে তাহলে ধাপে ধাপে করে দেখাই, তাহলে আরো বুঝতে পারবা। যেমন আমি মাইনাস cos কে প্লাস কত নিতে চাচ্ছি, তাহলে কি করব? 180 যোগ করবা না? মাইনাস cos কে যেমন প্লাস সাইন কে মাইনাস সাইনে নিতে গেছে, কি যোগ করছি? 180 যোগ করছি না? জি স্যার। একই রকম প্লাস cos বা মাইনাস cos কে প্লাস cos যদি নিতে, তাহলে 180 যোগ করবা না? জি স্যার। তাহলে আমি 180 যোগ করি, তাহলে পেলে হচ্ছে cos 180 প্লাস ওমেগা টি মাইনাস 60। ঠিক আছে? এখন আমি cos কে সাইনে নিয়ে যাচ্ছি, তাহলে কি যোগ করতে হবে? 90, আরো 90, আরো 90। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে cos 270 স্যার। জি স্যার। সরি cos না, sin sin 270 প্লাস ওমেগা টি মাইনাস 60। জি স্যার। তাহলে আমি নতুন যে সাইন পেলাম, সেই সাইনের মান কত হবে? এখানে অ্যাঙ্গেলের মান 200
10 210 মাইনাস 60 সরি স্যার সামনে মাইনাস থাকে যাবে ওমেগা টি মাইনাস টি প্লাস 210 হ্যাঁ ওমেগা টি প্লাস 210 ভেরি গুড। তাহলে একটা শুরু হবে ওমেগা টি থেকে 210 আগে, ঠিক আছে, আর একটা শুরু হবে ওমেগা টি থেকে 150 পরে, ঠিক আছে। মাইনাস তো থেকে যাবে না স্যার, এই যে মাইনাস থেকেই যাবে। কোন মাইনাসটা? এই যে আয়ের ক্ষেত্রে যে মাইনাস 2 আছে মাইনাস না না মাইনাস তো চলে যাবে, মাইনাস চলে যাবে না। মাইনাসের জন্যই তো এক্সট্রা 180 ডিগ্রি যোগ হ্যাঁ করব। হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইনাসের জন্য তো আমি 180 যোগ করলাম। তাহলে আমি দেখা যাচ্ছে কি পেলাম যে তাহলে ভালো করে দেখো, একটা পাইলাম হচ্ছে sin ওমেগা টি প্লাস 210, ঠিক আছে, আর একটা হচ্ছে sin ওমেগা টি মাইনাস 150। এখন দেখো যেটা 210 তার মানে সে 0 থেকে 210 আগে শুরু হবে, জি স্যার অথবা বলা যায় 0 থেকে 150 পরে শুরু হবে, একই কথা। জি স্যার। জি স্যার কথা বুঝছো? তো আমি 0 থেকে যদি 150 পরে শুরু করি, এই যে 90 150 এই যে এখান থেকে শুরু করলাম আই, ক্লিয়ার? 150 পরেই শুরু হবে। একই কথা, একই। জি বলেন। 360 মাইনাস 210 এখান থেকে 150 হবে। হ্যাঁ 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 মানে ব্যাপারটা আমি বলি তুমি শোনো, যে শুনতেছো ভালো করে বলি। যেটা আসলো ওমেগা টি প্লাস 210, মাথায় রাখো ভালো করে বুঝো। ওমেগা টি প্লাস 210 যা ওমেগা টি মাইনাস 150 তা কিভাবে? কিছুই না, 360 থেকে বিয়োগ করে দাও, মানে এটা থেকে 360 বিয়োগ করে দাও। তা ওমেগা টি প্লাস 210 যা ওমেগা টি প্লাস 210 মাইনাস 360 একই কথা। আমি দেখাচ্ছি। এই পজিশন যা, হ্যাঁ এই পজিশন যা 360 ডিগ্রি যোগ করলে তো এই পজিশনে আসবা। জি স্যার বুঝতে পারছি। বা 360 ডিগ্রি বিয়োগ করলে তো এই পজিশনে আসবা। এই জন্য আমি মানে সিমিলারিটি নিয়ে আসার জন্য কথাটা বললাম আর কি। এই রোল টু তুমি জি স্যার ঠিক আছে। হ্যাঁ তাহলে কি বলা যাচ্ছে যে ওমেগা টি প্লাস 210 যা ওমেগা টি মাইনাস 150 তা। জি স্যার। আচ্ছা এখন তুমি বলতে পারো যে স্যার আপনি 360 যোগ করলেন না কেন? ভাই 360 যোগ করলে তো আরো বড় হয়ে যাবে, আমি চাচ্ছি একটু ছোট করতে, এজন্য বিয়োগ করছি। কথা বুঝছো? তাহলে এটা তো পাইলাম হচ্ছে ওমেগা টি মাইনাস 150, এটা তো পাইলাম কি ওমেগা টি মাইনাস 150, সেম পয়েন্টে শুরু হয়ে গেছে। সেম পয়েন্টে শুরু হয়ে গেছে। তাহলে দুইটা কি ইন ফেজ, একই ফেজে আছে, ইন ফেজ, কোনো ফেজ ডিফারেন্স নাই। দেখো জি স্যার আমার একটা কোশ্চেন স্যার, আপনার এখানে যে সলিউশনটা দেওয়া আছে এখানে স্যার মাইনাস 180 কেন? এটা জি স্যার তুমি প্লাস 180 দিলে যা পাবা, মাইনাস 180 দিলে তাই পাবা। এই দেখাচ্ছি। মনে করো cos এখানে হচ্ছে cos minus 3 equals to cos 2 জানা। cos এটাতে 1, এটাতে হচ্ছে -1। এটার সাথে 180 যোগ করলে কি পাবা? এটা পাবা না? বা এটা থেকে 180 মাইনাস করলে তো এটা পাবা। এখন আরেকটা শর্ট টেকনিক বলি, ছবি না এঁকেও তোমরা পারবা কিভাবে দেখো। যেমন একটা 30 একটা 70, তো বড় এটা থেকে যেটা বড় 70 থেকে 30 বাদ দিবা, তাহলে কত হয়? 40। যেহেতু 70 থেকে মানে কারেন্ট থেকে ভোল্টেজ বাদ দেওয়ার পরে তুমি পজিটিভ সাইন পাইছো, তাহলে কারেন্ট লিডিং। জি স্যার। ঠিক আছে। আচ্ছা এখানে আসো, এই যে প্রথমটাতে আসো, 60 থেকে 20 বাদ দাও, মাইনাস আই, তাহলে বিয়োগ যেহেতু পজিটিভ তাহলে কে লিডিং? আই লিডিং। এবার এখানে আসো, 10 থেকে -10 বাদ দাও, তাহলে কত হয়? 20 স্যার 20। ভালো করে বুঝো, 20। এখানে cos sin আছে স্যার। বলি এখানে কি আছে? তাহলে কি এটা করা যাবে? না স্যার। এটাকে আগে সাইনে কনভার্ট করবা, করে এরপরে এই পাশের সাথে বিয়োগ করবা। জি স্যার। বিয়োগ করার পরে যদি আই থেকে ভি কে বিয়োগ করার পরে পজিটিভ হয় তাহলে আই লিডিং, আই থেকে ভি কে বিয়োগ করার পরে যদি নেগেটিভ তাহলে ভি লিডিং। আচ্ছা তাহলে পরের অংশে আসো, এটা একই রকম, এরপরটা একই রকম, ঠিক আছে। মাইনাসের ক্ষেত্রে স্যার সামনে মাইনাস থাকলে কি একই থাকবে? সমস্যা হবে না। সামনে মাইনাস থাকলে আগে সেটাকে মাইনাসকে সরায় ফেলবা, সরাই আগে করে নিয়ে সরায়া শুধু সাইন শুধু প্লাস ওমেগা টি এই আকারে নিয়ে আসবা, এরপরে বাকি যা কিছু করার করবে। আচ্ছা স্যার। হ্যাঁ ক্ষুধা লাগছে স্যার। আজকের এক্সামে আমার স্যার ক্ষুধা লাগছে স্যার। আর 2 মিনিট
আর 2 মিনিট এই আমি Okay, দেখাচ্ছি। এই দেখো এরপরে থ্যাংক ইউ চলে আসবে। আচ্ছা এখন আসছো এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু কিছুই না, এভারেজ ভ্যালু হচ্ছে দেখো যেমন এই জায়গার মধ্যে কিছু বালি মনে করে রাখা আছে। এভারেজ ভ্যালু হচ্ছে এটাকে তুমি যখন একেবারে সমান্তরাল করে ফেলবা না, এই অবস্থায় তার যে ম্যাক্সিমাম ভ্যালু এটাকে বলা হচ্ছে এভারেজ হাইট। সেম ডিসটেন্স, ডিসটেন্স সেম রেখে এভারেজ হাইট বের করা। বা আমি তোমাকে একটু দেখাই, যেমন এখানে দেখো, এখানে হচ্ছে নিচের দিকে কোনো ভ্যালু নাই, তাহলে এর এভারেজ ভ্যালু দেখো সব পজিটিভ, উপরের দিকে এভারেজ ভ্যালু পাবা। এখানে খেয়াল করো উপরের দিকে পজিটিভ আছে, নিচের দিকে নেগেটিভ আছে, তাহলে এভারেজ ভ্যালু কি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। কমে যাবে স্যার, কমে যাবে। কারণ এই বালি দিয়ে নিচের গর্তটাকে তো ফিল আপ করতে হবে। Yes, sir. নিচের গর্ত ফিল আপ করার পরে না আবার উপরে হাইট বাড়বে, Yes, sir. তখন দেখা যাচ্ছে হাইটটা কমে গেছে। তো এই ধরনের কন্ডিশনকে বলা হয় হচ্ছে ইফেক্ট অফ ডিসটেন্স অন এভারেজ ভ্যালু। আর এই ধরনের প্রবলেমকে ইয়াকে বলা হয় ইফেক্ট অফ ডিপ্রেশন মানে নেগেটিভ এক্সকারশন অন এভারেজ ভ্যালু। এত ডিটেইলসে জানা লাগবে না, আপাতত এতটুকু জেনে থাকো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। যাও না, অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, না না যাও না, যাও না, কি সারপ্রাইজ স্যার? সারপ্রাইজ একটা কাজ আছে। সিটি নিউজ দিছে। এদের হঠাৎ করে সিটি একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে। স্যার, সিটি। আমি বলি আজকে রাতে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এই অ্যাসাইনমেন্টটা আমি ডেট দিয়ে দিব মোটামুটি 1 সপ্তাহের মতো। তোমরা 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ শেষের দিনের মধ্যে তোমরা এটা সাবমিট করবে আর কি। ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ বড় সারপ্রাইজ। শেষ করি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আগামীকালকে আমি ক্লাস নেব না, তোমাদের ক্লাস আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। এটা ভালো নিউজ স্যার, এর আগেরটা খারাপ নিউজ। ভালো নিউজ কি ক্লাস না করলে ভালো? আগেরটার থেকে অনেক ভালো ছিল স্যার। আগেরটা খুব কষ্ট পাইছি। না স্যার, এর সাথে ক্লাসের প্যারা বেশি গেছে স্যার। তার মানে আমি ক্লাস নিলে তোমার খুব অপছন্দ করো না? না স্যার, এর সাথে একটু প্যারা ছিল স্যার, পরীক্ষা ছিল 2টা। উই লাভ ইউ স্যার। প্লিজ স্যার স্কুলের কথা মনে করে দেন। দেখো তোমাদেরকে আমি একটা মনোযোগ দিয়ে করি। বলে তা আপনাকে এত রেসপন্স অন্য ক্লাসে হয় না। জি ঠিক স্যার, আছে, দেখো এই সেমিস্টারের ফেভারিট স্যার আপনি স্যার। জি স্যার, আপনি টপ। আচ্ছা শোনো, পাম দিও না, শোনো আমার কথা শোনো। সত্য তো স্যার। আচ্ছা শোনো। আচ্ছা আমি বলি তোমাদের গুগল ক্লাসরুমে আমি একটা লিংক দিছি, একটা গুগল ফর্মের। তোমরা ওখানে ঢুকে একটা ফিডব্যাক ফর্ম পাবা, এই ফিডব্যাক ফর্মটা একটু কাইন্ডলি এখন পূরণ করো। জি স্যার। এখানে তোমাদের কোনো রোল নাম্বার লাগবে না, কোনো জিমেইল আইডি লাগবে না, জাস্ট তোমরা পূরণ করে সাবমিট করে দিবা দ্রুত। হ্যাঁ আমি অনলাইনে আছি। ক্লাস তাহলে এটা ফর্ম ফিল আপ করতে একটু সময় লাগবে তো? হ্যাঁ লাগবে, কোনো সমস্যা নাই, আমি আছি।
তোমাদের কাছে সাজেশন চাওয়া হচ্ছে, সাজেশন দিবা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আর এই ফর্মে ঢুকতে পারতেছি না স্যার। তুমি কি তোমার জিমেইল দিয়ে ঢুকছো? সরাসরি স্যার গুগল ক্লাসরুম থেকে। হ্যাঁ, সরাসরি তো ঢুকতে পারার কথা ভাইয়া। ওইখানে স্যার সাইন ইন অপশন আসতেছে, কিন্তু ওইখানে চাপ দিতেছি পরে আর কোনো আসতেছে না। না না না, সাইন ইন অপশন আসবে না, আমি ওটা অফ করে দিছি। নরমাল ভাবে তুমি ঢুকতে পারবা। আচ্ছা স্যার, দেখতেছি। তুমি আরেকবার ট্রাই করো, প্রয়োজন হলে তুমি একটা কাজ করো, এই যে তোমার স্যার আমারও সাইন ইন আসছিল, আমি ঢোকা যায় না, পরে আমি ল্যাপটপ দিয়ে ঢুকছি। হ্যাঁ, আমার সাইন ইন আসছিল, সাইন ইন করলাম আর ঢুকে গেল। আচ্ছা আমি বলি, যাদের প্রবলেম হচ্ছে তাদের ব্রাউজারের প্রবলেমের কারণে প্রবলেম হবে। এই জন্য ব্রাউজারটা আপডেট করে ইউজ করতে হবে, অথবা অন্য কোনো ডিভাইস থেকে একটু ইউজ করো, তাহলে পারবা তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমরা কি কোনো ইমেইল ইউজ করে সাইন ইন করব নাকি টোটালি করব না? ইমেল ইউজ করার প্রয়োজন নেই, কোনো ইমেল ইউজ করবা না, কারণ আমি ইমেল চাই নাই তো। ইমেল ইউজ করলে তো সমস্যা। স্যার সে স্যার হইছে স্যার, সাবমিট করছি। শেষ স্যার, আচ্ছা, করে দিছি। যাদের সাবমিট হয়ে গেছে তারা চলে যেতে পারো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবমিট হয়ে চলে যেতে পারো, সমস্যা নেই। রায় লিখো, সৎভাবে লিখো, পাম দেওয়ার দরকার নাই, যেটা তোমাদের কাছে মনে হয় সেরকমই লিখো। এইগুলা মানে তোমাদের উপর কোনো ইমপ্যাক্ট করবে না, এটা হচ্ছে জাস্ট আমার ইমপ্রুভমেন্টের জন্য তোমাদের কাছ থেকে সাজেশন নেওয়া। এই জন্য তোমরা এই জায়গার মধ্যে একেবারে ইয়ে থাকতে পারো, ফ্রি থাকতে পারো, ফ্রিডম, ফুল ফ্রিডম পাবা তোমরা এখানে। স্যার শেষ হলে লিভ নিয়ে নিব? হ্যাঁ, শেষ হয়ে গেলে লিভ নিয়ে নিও। খারাপ লিখো, বাট যদি খারাপ থাকে কিন্তু গালি টালি দিও না আর কি। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে ওটা কি এক সপ্তাহের মধ্যে আমি টাইম দিয়ে দেবো। হ্যাঁ, মোটামুটি এক সপ্তাহ মধ্যে আমি টাইম দিয়ে দেবো, হিসাব করে টাইম দিয়ে দেবো, সমস্যা নেই। জি স্যার, আমাদেরকে একটু কমায় টমায় দিন স্যার। দেখি কি করা যায়। স্যার এটা একটা পরামর্শের মধ্যে থাকলো স্যার। না, পরামর্শ তো এগুলো তো পরামর্শের বিষয় না। পরামর্শ হচ্ছে যে আমি কি কি ইমপ্রুভমেন্ট করতে পারি, বা আমার আরো কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার, বা এইভাবে না হয় ওভাবে হইলে কিভাবে ভালো হয়, এগুলো হচ্ছে পরামর্শ। জি স্যার। স্যার আমার ডান। আমি দিব স্যার। অ্যাসাইনমেন্টটা কমায় দিন স্যার, এটা স্যার হ্যাঁ, যাদের শেষ তারা লিভ নিতে পারো, আর যাদের শেষ তারা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। শেষ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।